আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ব্যাপার নিয়ে আপনার সাথে আমি কথা বলবো এবং আমার বিশ্বাস যে এটাতে আপনি উপকৃত হবেন। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে 2বার দেখুন। তারপরে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার ভিডিও নিচে করতে পারেন। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি যে বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে আমরা দেখলাম যে কিছু এজেন্ট যারা আছেন তারা কোনো সময় অমুক দেশের বস হয়ে যান, তমুক দেশের বস হয়ে যান, ঠিক আছে। কেউ রোমানিয়ার বস হয়, কেউ সার্বিয়ার বস হয়, কেউ বুলগেরিয়ার বস হয়। তো এই বসদের না 6 মাস 1 বছর পরে কোনো পাত্তা থাকে না এবং আলটিমেটলি তাদের অফিসই থাকে না। তো এই একটা ব্যাপারে সবাই একটু সাবধান হন যে এই যে বসগুলি হচ্ছে, ঠিক আছে, আমরা তাদেরকে বস বানাই ফেলতেছি। আজকে এই ভাই অমুক দেশের বস, কালকে ওই ভাই অমুক দেশের বস, কিন্তু 1 বছর পর দেখা যায় তারা অফিস টফিস রেখেই পালাই গেছে। মাঝখান থেকে শোনা যায় 2-3 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো কাউকে বস বানানোর আগে এই ব্যাপারটা একটু চিন্তা করবেন, বা কারো কাজ উঠতেছে বিধায় যে সে পরবর্তী কাজগুলি খুব ভালো করতে পারবে, আর কারো কাজ উঠতেছে না বিধায় যে সে করতে পারবে না, এই টেন্ডেন্সি থেকে বেরোয় আসেন। কারণ যখনই দেখা যায় যে একজনের কাজ উঠতেছে, সবাইকে হুমড়ি খেয়ে তার কাছে আমরা ফাইল জমা দিচ্ছি, ঠিক আছে। সবাই ফাইল জমা দেওয়ার পরে যেটা হচ্ছে কি যে আলটিমেটলি সে ধরেন তার কাছে ডিমান্ড আছে 20টা, সে ফাইল নিয়ে ফেলছে 2000। তো আলটিমেটলি তো আপনার ওই বাকি কাজগুলি হবে না। এবং এই টাকা যখন কারো হাতে যায়, টাকা কিন্তু মানে ফেরত আসতে খুব কষ্ট। কারণ আমিও টাকা পাই, বড় একটা অ্যামাউন্টের টাকা পাই এবং আমার কাছেও মানুষজন পায়। তো তখন দেখা যায় বাধ্য হয়ে লোকটাকে ভাগতে হয়, ঠিক আছে। তো তখন বলেন যে এই করছে সেই করছে, কিন্তু তার আগে আপনারা সাবধান হন না। তার আগে ওনাকে ছাড়া অন্য কাউকে আপনাদের চোখে লাগে না, কিন্তু ধরা খাওয়ার পরে বোঝেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পর্তুগালের যে একটা ব্যাপার ছিল যে আপনার কি বলে 10 বছরের হচ্ছে আপনার যে নাগরিকত্ব বিলটা 10 বছর, সেটা এখনও ফাইনাল হয় নাই এবং আশা করি যে সেটা 5 বছরই থাকবে। কারণ হচ্ছে মানুষ যেটা করে যে পর্তুগালে যায়, পরে পর্তুগালের কার্ড নিয়ে অন্যান্য দেশে কাজ করে, পর্তুগালে ট্যাক্স পে করে কার্ডের জন্য। তো পর্তুগিজ গভর্নমেন্টের অনেক বড় একটা ইনকামের জায়গা হচ্ছে ট্যাক্স। তো তারা যদি 10 বছর করে, সেই মানুষগুলি কিন্তু সেখানে থাকবে না, তারা অন্যান্য কোনো দেশে চলে যাবে, ঠিক আছে। কারণ পর্তুগালে কাজের অবস্থা খারাপ, কাজ খুব একটা ভালো না এবং বেতনের অবস্থাও খারাপ। তো সেখানে তারা এই ঝুঁকিটা নেবে না মনে হচ্ছে, যতটুকু বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আশা করছি পর্তুগালের যেই নাগরিকত্বের যেই এটা, সেটা আপনার 5 বছরই থাকবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পর্তুগালের এটা হচ্ছে আমাদের দেশের আমাদের সিস্টেমের সমস্যা। সেটা হচ্ছে আগে যেখানে 108 রুপি বা মানে সব মিলে ধরুন বাংলা টাকা 222 টাকা লাগতো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে, সেটা এখন দিল্লি এম্বাসি যেটা করলো যে 1300 এবং হচ্ছে 2200 রুপি, মানে সর্বনিম্ন 1300, সর্বোচ্চ 2200 রুপি এখন লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড করতে, যারা পর্তুগালের জন্য জমা দেবেন। তো যেখানে অন্যান্য দেশগুলো হচ্ছে এই সিস্টেম এই ব্যাপারগুলিকে হচ্ছে ছাড় দিয়ে দিচ্ছে, সেখানে আমাদের দেশ প্রায় মানে কি বলবো এটাকে, প্রায় 100 গুণ এটার খরচ বাড়াই দিল, ঠিক আছে। কই 100 রুপি বা 200, কই 100 বা 200 টাকা, আর কই এখন 2500 টাকা। এ হচ্ছে আমাদের অবস্থা। এবার আসি রোমানিয়ার ব্যাপারে। তো রোমানিয়ার একটা ব্যাপার হয়তো অনেকেই বলেন বন্ধ টন্ধ হাবি যাবে, অনেক কিছুই বলেন, কিন্তু আমি বলবো যে বন্ধ না। কারণ রোমানিয়াতে এই মুহূর্তে যারা পারমিট পাচ্ছেন এবং পারমিট নিয়ে ইন্ডিয়া পর্যন্ত যেতে পারছেন, সবার ভিসা হয়ে যাচ্ছে, ভিসা মিস হচ্ছে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে চেক করে নিন। রোমানিয়ার পারমিট এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাওয়াটা টাফ। বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে রোমানিয়ার পারমিট পাওয়াটা টাফ, কিন্তু যারা দেশে বাইরেছেন তার জন্য সমস্যা নাই। তো যারাই বাংলাদেশের পারমিটগুলি পাচ্ছেন, তারা যখন ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা এখন করা যাচ্ছে, তো সেটা করে যখন জমা দিচ্ছেন তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো এই মুহূর্তে আমি বলবো যে পারমিট হলে রোমানিয়ার ভিসা কনফার্ম। এবার আসি, অনেকে স্লোভেনিয়ার ব্যাপারে জানতে চান। আমরা যদি স্লোভেনিয়ার কাজ করি না, বাট আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, আপনি স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন। এটা খুবই ভালো একটা অপশন, কারণ সেখান থেকে আপনার বাড়তি কোনো ডকুমেন্ট লাগে না। একদম সবচেয়ে মিনিমাম ডকুমেন্টে হচ্ছে আপনার স্লোভেনিয়ার জন্য জমা দিয়ে আপনি সৌদি থেকে চলে যেতে পারবেন খুব অল্প সময় এবং কোনো ঝামেলা ছাড়া। ওই এনওসি, ব্যাঙ্ক স্টেটমেন্ট, হাবিজাবি এসব কিচ্ছু লাগে না। তো এই জায়গাটায় সৌদি আরবে যারা আছেন তারা স্লোভেনিয়ার জন্য ট্রাই করতে পারেন, এটা খুব ভালো হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে একটা জিনিস আপনারা দেখছেন যে কয়েকদিন ধরে যে আমাদের কোনো এক দেশের রাজপুত্র আর কোনো এক দেশের মেশিনম্যান যে লাইগা থাকতে বলে, তারা খুব কামড়াকামড়ি করলো। এই কামড়াকামড়িটা কেন হয়েছে সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে তারা একসময় আসলে সিন্ডিকেট ছিল। তো যখন একজন লেজে পাড়া দিয়ে ফেলছে, তখন আর কেউ কাউকে ছাড়তে পারতেছে না, আবার অনেক কিছু বলতেও পারতেছে না, সহ্য করতে পারছে না, কারণ সবাই সবার ভিতর খবরগুলি জানে। তো
তো বাংলাদেশে একটা মানে বাজে একটা সিস্টেম হচ্ছে, যখন যে দেশ নিয়ে কাজ করে বা কিছু ডিমান্ড বেশি পায় তখন সে চেষ্টা করে কি অন্য দেশগুলির ব্যাপারে একটা নেগেটিভিটি ছড়াইতে। আমি কিন্তু এর আগে কখনোই বলি নাই যে রোমানিয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? আমি বলছি যে এই ব্যাপারগুলো ঘটতে পারে। ক্রোয়েশিয়ার ব্যাপারে আমি 2024-এর লাস্টের দিকে বলছিলাম, হয়তো বা যতটুকু মনে পড়ে, যে ক্রোয়েশিয়ার যে অবস্থা দাঁড়াচ্ছে এটা বন্ধ হওয়ার দ্বার প্রান্তে আছে, এবং আলটিমেটলি এটাই হয়েছে। তো সার্বিয়া নিয়ে যখন আমি পোস্টটা করলাম যে 15 তারিখের পর থেকে নতুন করে সার্বিয়ার কোনো অ্যাপ্লিকেশন আর জমা হবে না, তখন অনেকেই আমাকে বললেন এই সেই না জানি বা কি ভুয়া খবর দিচ্ছে এই সেই। ভাই, প্রথমত আমি চেষ্টা করি হচ্ছে অফিসিয়াল সাইটগুলো থেকে খবরগুলো দেখে তারপর আপনাদেরকে জানানোর জন্য। ওই কারোটা দেখলাম শুনলাম হুট করে বলে দিলাম, এই কাজ আমি করি না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাদের অলরেডি অ্যাপ্রুভাল হয়ে আছে সার্বিয়াতে বা অ্যাপ্রুভালের জন্য জমা আছে তাদের আর সমস্যা নেই, কিন্তু 15 তারিখের পর থেকে তারা আগের কাজগুলি শেষ না করা পর্যন্ত নতুন করে আর কোনো ফাইল জমা নেবে না। এটা হচ্ছে ব্যাপার, এবং এটা মাথায় রাখেন। তো এরপরে আসলে ব্যাপারগুলো বন্ধটা এইভাবেই আস্তে আস্তে হইতে থাকে। দেখা যায় আজকে একটা অংশ বন্ধ করলো, কালকে আবার এটা ধরে হচ্ছে বড় মানে পুরোপুরি বন্ধ করে দিল। তো এই ক্ষেত্রে সবাই সার্ভের ক্ষেত্রে সাবধান হন। আর সিন্ডিকেট করার ব্যাপারটা যেটা বললাম, যে দেখবেন যখন কোনো দেশে কোনো একজন যারা হচ্ছে খুব বড় এজেন্ট যারা, তারা যখন কোনো কিছু পায় নিজেদেরকে দাবি করে আমরা নাম্বার 1 এজেন্ট, আমার উপরে কেউ নেই বাংলাদেশে এসেই। তো এইসব এজেন্টের কাজও আমি করে দিছি। হয়তো সব কিছু বলা সম্ভব না ব্যবসায়িক ক্ষেত্রে, এসব এজেন্টের কাজও আমি করে দিচ্ছি এখানে বসেই, এই ড্যামরাতে বসে। তো এই জায়গাটাই হচ্ছে যে তারা একটা সিন্ডিকেট ক্রিয়েট করার চেষ্টা করে। যখন নতুন কোনো দেশের ডিমান্ড তারা পায় তখন তারা আগের দেশটাকে হচ্ছে এক ধরনের একটাই করে যে এটা হবে না ওইটা হবে না, এই দেশে যায় না। তো দেখা যায় কি যে আমরা দেশে বসে যারা কথা বলছি তাদের কথাটা আপনাদের কাছে বিশ্বস্ত কম মনে হয়, যে না এর তো বাংলাদেশে আসে, এই ইউরোপে পাঠায় সে নিজে যেতে পারলো না। কেন যায় না সেটা আপনি জানেন না, বাট বলছেন যে সে বাংলাদেশে আসে, সে তো নিজে যেতে পারেনি, সে কী বলবে? তার মানে যে পর্তুগাল থেকে বসে খবর বলতেছে, বা যে হচ্ছে ওই যে আপেল বাগানে হেঁটে হেঁটে কথা বলছে, বা যে সার্বিয়াতে বসে কথা বলছে, তাদের কথাটা মনে বেশি বিশ্বাসযোগ্য, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ কেউ পর্তুগালের পার্লামেন্টের সামনে বসে থাকলে যে সে পর্তুগালের একদম একজ্যাক্ট খবরটা জানবে, আর কেউ যদি আপনার অ্যান্টার্কটিকায় বসে থাকে সে যে খবরটা জানবে না, এরকম কোনো কিছু মনে করার কারণ নেই। যার প্রপার চ্যানেল আছে সে খবরগুলো ঠিকই জানতে পারে। তো তারা করতেছে কি যে বলতেছে আজকে এই দেশ সমস্যা, ওই দেশে গেলে এই বিপদে পড়বেন। তারা চেষ্টা করে মানুষকে ডাইভার্ট করতে, কারণ তারা ওই দেশের কাজটা করতে পারতেছে না। তো তারা নতুন কোনো দেশের ডিমান্ড নিয়ে ওই দেশটার নামে বদনাম ছড়ানো শুরু করে। তো এই জায়গাগুলো থেকে আপনার সতর্ক হবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যেসব অফিসে গিয়ে দেখবেন যে সুন্দরী মেয়ে আছে, এদের থেকে সাবধান থাকবেন। আমার অফিসটা ভাই 2 রুমের, আগে 1 রুম ছিল, এখন আরেকটা রুম বাড়াইছে আলহামদুলিল্লাহ। আমার অফিসটা 2 রুমের, কোনো মেয়ে নেই, আমার স্টাফ আমি মিলে 2 জন, আরেকজন হয়তো আমরা অ্যাপয়েন্ট করবো খুব রিসেন্টলি। তো যে অফিসে গিয়ে দেখবেন যে খুব বেশি চাকচিক্যময়, তারপর হচ্ছে এসি আছে, মেয়ে আছে, এসে সার করে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলছে, এদের থেকে একটু সাবধান থাকবেন। কারণ অভিজ্ঞতা বলে যে এইসব অফিস যত ছিল, মানে যেসব অফিসে মেয়ের ব্যাপারগুলি ছিল বা হচ্ছে খুব চাকচিক্যময় ছিল, প্রত্যেকটা অফিসেই গেলে ধরা খাওয়া ছাড়া কোনো অপশন থাকে না। ম্যাক্সিমাম মানুষ ধরা খেয়েছে এইভাবে। আর আচ্ছা, এবার একটা ডিমান্ডের ব্যাপারে বলি, যে আপনারা যারা চান ইয়েতে যাবেন, তুরস্কে যাবেন, তারা চাইলে কাতার হয়ে তুরস্কে ট্রাই করতে পারেন। তো এক্ষেত্রে বাংলাদেশে অ্যাম্বাসি থাকা সত্ত্বেও বাংলাদেশ থেকে কেন তুর্কির ভিসা হচ্ছে না, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নর্মালি তুর্কির ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে হয় না, স্ট্যাম্পিং হয় না, কারণ তারা এক্সপার্ট লোক চায়। তো সেক্ষেত্রে যারা চান যে কাতার হয়ে যেতে চান, খুব অল্প সময় 3 মাসের মধ্যে চলে যেতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার কাতার পর্যন্ত আপনাকে মানে সময় লাগবে হচ্ছে 1.5 মাসের মতো বা 2 মাসের মতো, যেহেতু এর আগে একটা ইস্যু ছিল আমাদের মেডিকেলে, তো এটা সর্ট আউট হয়েছে, একটু সময় বেশি লেগেছে বাট হচ্ছে। তো যারা চান তুরস্কে যাবেন কাজের ভিসা, এবং তুরস্কে কিন্তু আপনার বেসিক স্যালারি হচ্ছে 60,000 প্লাস প্রত্যেক মাসে, এটা বেসিক, তারপর ওভারটাইম তো আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যাদের চিন্তা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিকে ঢুকা, এটা ভেঙে বললাম না, তারা জেনে রাখেন যে তুরস্কের সাথে গ্রিস এবং বুলগেরিয়ার বর্ডার আছে। তো যারা তুর্কি যেতে চান আপনারা চাইলে জমা দিতে পারেন, এবং সব মিলে বাংলাদেশ থেকে কাতার হয়ে তুর্কি, এটা 4 মাসের মধ্যেই কমপ্লিট করা, 3 মাসের মধ্যেই কমপ্লিট করা সম্ভব, খুব অল্প সময় এবং খুব ঝামেলামুক্ত। আর এখানে খরচটা কিছুটা বেশি, এখানে খরচ হবে 11.5 লাখ। তো যারা আগ্রহী আছেন কাতার হয়ে তুরস্কে যাওয়ার ব্যাপারে, তারা আগাতে পারেন, ইনশাল্লাহ সফল হবেন। আর এটার জন্য কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, পাসপোর্ট এবং ছবি। আর পেমেন্ট প্রসিডিওরটা আপনার চাইলে অফিসে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আর কিছু মালয়েশিয়াতে আমি বলেছিলাম, তো মালয়েশিয়ার ব্যাপারে যেটা হয় যে আপনারা অনেকেই বলেছিলেন কলিং খুলে নাই, কেমনে যায়, এই সেই হ্যান ত্যান বাটপারি করতেছে। তো দেখবেন খুব দ্রুতই দেখতে পারবেন কীভাবে যায়, এবং এগুলি ভিজিট ভিসা না যে বডি কন্ট্যাক্টে নিয়ে মালয়েশিয়া পার করে দেবো, আমি কখনোই ইলিগাল কাজ করি নাই আর করবো না ইনশাল্লাহ। তো এগুলি সব কোম্পানি ভিসা, ঠিক আছে, সবগুলি কোম্পানি ভিসা। যাওয়ার পরে যখন আপনাদের বিশ্বাস হবে তখন হয়তো আপনাদের সময় থাকবে না।
তো যারা আগ্রহী আছেন মালয়েশিয়ার জন্য জমা দিতে পারেন। আরেকটা হচ্ছে যারা আগ্রহী আছেন লাওসে জমা দিতে পারেন, লাওসে জমা দিতে পারেন। তো সেখানে আপনার খরচ হবে সব মিলে 4-এর মতো, সব মিলে 4-এর মতো খরচ হবে। আপনি থাকা খাওয়া বাদে, ওটা হচ্ছে কনস্ট্রাকশনে, যারা হচ্ছে স্কিল তারা মাসে পাবেন 500, আর যারা আনস্কিল তারা 450 পাবেন। থাকা খাওয়া বাদে আপনি মাসে বাংলাদেশে 50,000 টাকা পাঠাতে পারবেন। যদি কম হয় আপনি চাইলে লাওস থেকে ফিরে এসে আপনি আপনার টাকা বুঝে নেবেন, যে টাকা আপনি আমাকে দিয়েছেন, একদম এটা গ্যারান্টেড। এবং এটা তো সময় লাগবে 1 থেকে 1.5 মাস। তো যারা আগ্রহী আছেন কাতার হয়ে তুরস্ক, লাওসে অথবা মালয়েশিয়াতে, অথবা হচ্ছে 2 মাসে নর্থ ম্যাসেডোনিয়া, যারা একদম সেন্ট্রালে যাওয়ার চিন্তা করতেছেন যে কোনোভাবে ঢোকা, তারা জমা দিতে পারেন খুব দ্রুত। এবং এই কাজগুলি এই বছরের মধ্যেই হবে। এরপরে 2026-এ কী হয় আমরা কেউই জানি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।